এখানে পৌঁছতে কত কিছুই না পেরিয়ে এসেছি। ঘুমহীন রাত, জমে যাওয়া আঙ্গুল, হিমালয়ের গর্জন, উচ্চতার ক্লান্তি আর নিজের ভেতরের ভয়। কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি সেই মুহূর্তের সামনে যেখান থেকে আমার স্বপ্নকে আমি ছুঁতে পারবো। এবার বেরোতে হবে, স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর সময় হয়েছে। গোরক্ষেপ ছেড়ে যখন চলতে শুরু করলাম, চারপাশে ছিল কুয়াশা আর সূর্যের মৃদু আলো। পায়ের নিচে বরফে মোড়া পাথুরে পথ, আর সামনে অনন্ত হিমবাহ। শুরুটা ছিল সমতল, বালুকাময় আর পাথুরে, কিন্তু যত হাঁটতে থাকলাম পথ ততটাই রুক্ষ হয়ে উঠল। বড় বড় পাথর, বরফে মোড়া হিমবাহের ধারে হাঁটা একটা চমৎকার অথচ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা। এ পথ যেন শব্দহীন সঙ্গীত, প্রকৃতির নিজের লেখা এক সিম্ফনি। আকাশ পরিষ্কার যেন নীল কাচ, নুপসে আর পোমরির সাদা মাথা আলো ছড়িয়ে দিচ্ছে চারপাশ। হিমবাহের ফাটল, বরফের ওপর সূর্যের খেলা, এ এক নীরব অথচ গভীর সৌন্দর্য। মাঝে মাঝেই চোখে পড়ছে ক্রিভাস, গভীর বরফের ফাটল। এই ক্রিভাসগুলো থেকে ঝলমল করে এক আলাদা নীল আভা বার হচ্ছে। এই ক্রিভাসগুলো শুধু বরফের ফাটল নয়, এরা প্রকৃতির আঁকা জীবন্ত শিল্প। যখন এভারেস্ট বেস ক্যাম্পে সেই পরিচিত বড় পাথরটাকে সামনে দেখলাম, তখন যেন শরীরের সব ক্লান্তি, সব কষ্ট মুহূর্তে হারিয়ে গেল। সেই পাথরটার সামনে দাঁড়িয়ে আমি বুঝলাম, স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। কোনো পরিকল্পনা ছিল না, কেবল হৃদয়ের টানে পতাকাটা বার করলাম ব্যাগ থেকে। হাত কাঁপছে, চোখে জল, আমার দেশের পতাকা, আমার ঘাম, আমার স্বপ্ন, সব মিলিয়ে এক অভূতপূর্ব মুহূর্ত। ছবি তোলার পর দেখলাম পতাকাটা উল্টো ছিল। প্রথমে লজ্জা লাগলো, তারপর হাসি। আসলে তখন মন এতটাই খুশিতে ভরপুর ছিল যে খেয়ালই করিনি। এই ভুলটুকু আমার জন্য এখন স্মৃতির এক মিষ্টি ছোঁয়া, প্রমাণ যে আমি মানুষ, আমি আবেগপ্রবণ, আর আমি আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি। সেই ছবি এখনো দেখি মাঝে মাঝে। আমার মুখে হাসি, পেছনে সেই বিশাল পাথর, সামনে আমি, আর উল্টো করে ধরা আমার দেশের পতাকা। হয়তো অনেকে বলবে, এই ভুল কি করে করলি? কিন্তু আমি জানি, সেই মুহূর্তে আমি কেবল একজন গর্বিত নাগরিক, একজন স্বপ্ন পূরণকারী, একজন টপ অফ দ্য ওয়ার্ল্ডের তীর্থযাত্রী। গোরক্ষেপ থেকে সুপ্রভাত। সকালে হঠাৎই নজর পড়ল কাছের জানলার দিকে। দেখলাম জানলায় জমা হয়েছে তুষার স্ফটিক। এ এক অনন্য অভিজ্ঞতা। এ যেন দেবতার সিংহাসন। ইনি হলেন মাউন্ট লিংগ্রেন, 6749 মিটার। ঈশ্বর যেন অবসর সময়ে এখানে বসেই হিমালয়ের শোভা উপভোগ করেন। কালা পাথর থেকে যখন প্রথম এভারেস্টকে দেখলাম, হৃদয়টা যেন থমকে গেল। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এখান থেকে তা একেবারে কালো রঙে ধরা দেয়। বরফে ঢাকা নয়, বরঞ্চ তীব্র কৃষ্ণবর্ণ। গর্বিত আর রহস্যময় এভারেস্ট,
তার মাথার উপর দিয়ে ধোঁয়ার মতন মেঘ উড়ে যায়, যেন সে নিজের নিঃশ্বাস ছেড়ে দিচ্ছে আকাশে। এভারেস্টকে দেখে যেন মনে হয় এ কোনো পর্বত নয়, এ যেন নীরব আত্মমর্যাদার প্রতীক। এভারেস্টের ঠিক পাশেই নুপসে, বরফে মোড়া তীক্ষ্ণ রিজ সূর্যের আলোয় ঝলমল করছে। কালাপাথর থেকে দেখা এভারেস্ট শুধু একটা দৃশ্য নয়, এটা আমার জীবনের এক অধ্যায়, এক অনুপ্রেরণার নাম। এবার ফেরার পালা। এভারেস্ট আর তার সঙ্গী সাথীদের বিদায় জানিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে যাত্রা শুরু করি লবুচের পথে। এই সেই এভারেস্ট মেমোরিয়াল। যখন প্রথমবার এভারেস্ট মেমোরিয়াল দিয়ে এসেছিলাম তখন চারপাশ ছিল শান্ত, বাতাসে ছিল হালকা স্নিগ্ধতা। পাথরের স্তম্ভগুলো প্রতিটি পদক্ষেপে কারো না কারো গল্প বলছিল। সূর্যের কিরণে ঝলমল করছিল সেই স্মৃতি বিজড়িত মনুমেন্টগুলো, যারা চিরদিন রয়ে গেছে হিমালয়ের বুকে। কিন্তু ফেরার পথে দৃশ্যপট একেবারে বদলে গেছে। আজ সেই একই মেমোরিয়াল যেন এক তুষার মৃত্যুপুরী। চারিদিকে বরফে ঢাকা, প্রতিটি স্মৃতিস্তম্ভের গায়ে জমেছে সাদা নিস্তব্ধতা। বাতাস নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। সেই স্তব্ধতা যেন প্রকৃতির নিজস্ব এক প্রার্থনা, এক অদৃশ্য শ্রদ্ধার নিজস্ব ভাষা। আমি দাঁড়িয়ে আছি একা বরফের মাঝে। পাথরগুলোকে চিনি, কিন্তু তাদের মুখ এখন অস্পষ্ট। মনে হচ্ছে তারা যেন গভীর ঘুমে নিমগ্ন, অথবা প্রকৃতির এই শুভ্র চাদরে নিজেকে মুড়ে নিয়েছে অনন্ত বিশ্রামের জন্য। তুষারের প্রতিটি ফোঁটা যেন আকাশ থেকে নেমে আসা এক একটি স্মৃতি, নিঃশব্দে এসে পড়ে, জমে যায় আর চিরস্থায়ী হয়ে পড়ে হিমালয়ের বুকে। আবার শুরু হলো তুষারপাত। প্রথম দিকে হালকা ঝিরঝিরে তুষারপাত, যেন প্রকৃতির মিষ্টি অভ্যর্থনা। কিন্তু অল্প সময়ে সেই মাধুর্যতা রূপ নেয় এক নির্দয় ঝড়ে। বরফে ঢেকে যাওয়া পাথরের ট্রেলে পা রাখাই কঠিন হয়ে পড়ে। পথের কিছু কিছু জায়গা এতই পিচ্ছিল, একটু অসতর্ক হলেই গড়িয়ে পড়ার ভয়। হাঁটতে হাঁটতে হঠাৎ যেন সময় থেমে গেল। আমার সামনে এক জলপ্রপাত, কিন্তু তার কোনো স্রোত নেই, নেই জলের শব্দ। শুধু বরফে জমে যাওয়া এক জীবন্ত ছবি, যেখানে প্রতিটি কণা থেমে আছে, যেন প্রকৃতি নিজেই থামিয়ে রেখেছে তার প্রবাহ, তার দুঃখ, তার সৌন্দর্য। আমাদের চূড়ান্ত গন্তব্য গোকিও লেক, কিন্তু আমরা চোলা পাস দিয়ে যাব না, কারণ তুষারপাতের কারণে এখন এই পাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গোকিও লেক 6টা গ্লেসিয়ার বা হিমবাহ সৃষ্ট লেকের সমন্বয়ে গঠিত। এটি হলো গোকিও দ্বিতীয় লেক, জমাট বাঁধা সৌন্দর্যের এক অপার রূপ। অবশেষে গোকিও তৃতীয় লেকে এসে পৌঁছলাম। এখানেই গোকিও গ্রাম, হিমালয়ের কোলে অবস্থিত একটা ছোট অথচ মনোমুগ্ধকর জনপদ। এই গ্রামেই সমস্ত হোটেলগুলো রয়েছে, যেখানে পর্যটকরা বিশ্রাম নেন আর প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যান। চারপাশটা যেন এক স্বপ্নপুরী, শান্ত, নিঃশব্দ আর বরফে মোড়া বিশাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে থাকা হ্রদটি এক অপার নীলিমার ছোঁয়া এনে দেয়। আমি স্বর্গ দেখিনি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যদি সত্যিই কোথাও স্বর্গ থাকতো, তবে তা এই সৌন্দর্যের কাছে নিঃসন্দেহে ম্লান হয়ে যেত। এটা সম্ভবত কোনো রেস্কিউ অপারেশন। পাহাড়ের মাঝে কোনো অভিযাত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করার জন্য এই ধরনের এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।
গোকিও লেকের ওপর সূর্যাস্তের দৃশ্য যেন এক স্বর্গীয় চিত্রকলা। নীরবতা, ঠান্ডা হাওয়া আর সোনালি আকাশ মুহূর্তটা যেন সময়ের গতি থামিয়ে দেয়। গোকিও লেকের ধারে দাঁড়িয়ে এই দৃশ্য দেখা জীবনের অন্যতম পরম শান্তির অভিজ্ঞতা। এই সূর্যাস্ত শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করার মতন। এখন বিদায় নেওয়ার সময়। আমার রুকসাক এখন ভারী নয়, কিন্তু মন স্মৃতির বোঝায় পরিপূর্ণ। যা দেখেছি, যা অনুভব করেছি, তা শুধু স্মৃতি নয়, হৃদয়ের গভীরে গেঁথে যাওয়া জীবনের এক অংশ। আমি আবার আসব, নতুন গল্প নিয়ে, নতুন স্বপ্নে, নতুন আশায়।